নমস্কার। গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজকে আমি পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর গল্প যন্ত্রণা। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে শুরু করি আজকের গল্প যন্ত্রণা। অনেকক্ষণ থেকে বাঁকানো ঘাড়ের একপাশে তির্যক রেখায় একফালি রোদ এসে বিঁধছে ছুরির আগার মতো। চিনচিন করছে জায়গাটা। তবু একইভাবে ঘাড় বাঁকিয়ে দাঁড়িয়ে আছে শুভা। রোদে ঝাঁঝাঁ করছে আকাশ। রাস্তার পিচ গলে গলে পড়ছে। অত্যন্ত প্রাণের দায় ব্যতীত এমন সময় কেউ রাস্তায় বেরোয় না। ছাদের কোণে দাঁড়িয়ে রোদ পোহাবার স্বাদও নিশ্চয়ই হবার কথা নয়। তবু শুভা ছাদে দাঁড়িয়ে আছে। সিঁড়ির দেওয়ালের ছায়াটা এসে গায়ে পড়েছে বলে পিঠটা রোদ থেকে বাঁচছে, কিন্তু বাঁকানো ঘাড়ের পাশটা বাঁচছে না। অথচ ঘাড়টাও ভাবে বাঁকিয়ে তেরছা করে না ঝুঁকে দাঁড়ালে দেখা যাবে না মোড়ের মাথায় কেউ আসছে কিনা। কিন্তু এই ঝলসে যাওয়া রোদ্দুরে কে আসবে? কার জন্য শুভা নিজেকে এমন করে পুড়িয়ে মারছে, ছুরি খাচ্ছে? যে আসবে সে কি এসে দরজায় কড়া নাড়বে না? আসবে, অথচ কড়া নেড়ে দরজা খোলাতে চাইবে না। এমন চিন্তা হাস্যকর। তবু শুভার ভঙ্গি দেখে মনে হচ্ছে বুঝি সেই আশঙ্কাই করছে শুভা। তাই শুভা যেন তার সমস্ত মন প্রাণ দৃষ্টির মধ্যে সংহত করে প্রায় ওত পেতে দাঁড়িয়ে আছে, যাতে মোড়ের মাথায় দেখতে পেলেই ছুটে নিচে নেমে গিয়ে দরজা খুলে দরজার সামনের রাস্তায় নেমে আসতে পারে। একবার দেখতে পেলে আর পালাবে না নিশ্চয়ই। অথচ এটুকু ভাবছে না শুভা। পালাবাড়ি যদি ইচ্ছা থাকে তার, বাড়ির মোড়ের মাথা পর্যন্তই বা আসবে কেন? কথাটা না ভাবার কারণ হয়তো এই, প্রতিদিনই মনে হয় শুভার আজ আর আসবে না বোধ হয়। সেই ভেবে শুভা কাঁটা হয়ে থাকে। কে জানে শুভারই বা এত মমতা কেন? শুভার বাবা তো বলে, থাক থাক, আর বারে বারে জানলা দিয়ে দেখতে হবে না। ভাত বেড়ে ফেলে রেখে দিয়ে নিজেরা খেয়ে নাও। আসবে না তো বাড়া ভাতটি জুটবে কোথায়? পেটের জ্বালাতেই সুরসুর করে আসতে হবে। আর শুভার মা বলে, একদিন যদি দেখি আর এলো না তো হরিল্লুর দিই আমি। কার ওপর আক্রোশ করে বলে কে জানে, স্বামীর ওপর না ছেলের ওপর? কিন্তু আশ্চর্য, শুভা কিছু বলে না। অথচ শুভা মাও নয়, ঠাকুমাও নয়, কেবল মাত্র পিঠোপিঠি দিদি। কিন্তু সব জ্বালা যেন শুভারই। টাবু যে প্রত্যহ বাড়ি ফিরতে দুপুর গড়িয়ে বিকেল করে, সে দোষও শুভারই। এবং টাবু যে সেই পড়ন্ত দুপুরে ফিরেই বেড়ে রাখা কড়কড়ে ভাতগুলো গোগ্রাসে গিলতে বসে, সে লজ্জাও শুভারই। মা ঘরে শুয়ে থাকে, বেরোয় না, অথবা হয়তো বেরোতে পায় না। বাবা হয়তো মাথা দিব্যি দিয়ে বসিয়ে রাখে ঘরে। তবে বাবা একবার বেরোয়। ছেলে সাড়া পেলেই পানের মুখ কুল্লি করবার ছুতো করে কিংবা বাথরুমে যাবার ছুতো করে ঘর থেকে বেরিয়ে আর নয়নে তাকিয়ে দেখে নেয় টাবু তার ভাগের ভাতগুলো নিয়ে বসেছে কিনা। দেখে গিয়ে ঘরে বসে টিপ্পনি কাটে টাবু শুভার বাবা। এদিকে বাপকে তো গ্রাহ্য নেই, একবার বাবা বলে ডাকতেও অপমান। বাপের ভাতটি খেতে তো অপমান নেই। এই খিদেটি পুষে রেখে রাস্তায় টহল দিয়ে বেড়ানো হচ্ছে। কি রাজকার্যই যে চলছে,
কোথায় ভগবান জানে। খাবার কাছে শুভা বসে থাকে, পাখা নিয়ে বসবার হুকুম নেই। টাবু তাহলে মেরে ফেলবে, কাজেই হাত নেড়ে মাছি তাড়ায়। মাছি না থাকলেও ভঙ্গিটা করে, অভ্যাসটা পাকা হয়ে গেছে। সেইভাবে হাত নাড়তে নাড়তে শুভা বলে, শুনতে পাচ্ছিস? টাবু জলের গ্লাসটা মুখে তুলে বলে, পাবো না কেন? তবু এইভাবেই চালিয়ে যাবি? উপায় কি? হাত পা থাকতে নিরুপায়ের ভূমিকা কেন রে? এত বড় ছেলে, একটা কাজকর্ম করতে পারিস না? 500 টাকার চাকরি নিয়ে বসে আছে আমার জন্যে, নিচ্ছি না আমি। শুভা বিরক্ত গলায় বলে, 500 টাকা ছাড়া কথা নেই ছেলের, রাস্তায় গড়াগড়ি যাচ্ছে যে চাকরি। বিদ্যে তো কত করলি, কেন গেরস্থ ঘরের ছেলের মতো যা হোক একটা কাজ পাওয়া যায় না? যাই। টাবু থালা চেঁচে পুছে শেষ গ্রাসটি পর্যন্ত খেয়ে নিয়ে বলে, পিয়নের কাজ পাওয়া যায়, লোয়ার ডিভিশন ক্লার্কের চাকরি পাওয়া যায়, তা সেটাই করবি? যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না দিদি। তাই তো, দিদি কিছু বোঝে না, আর তোর খুব বুদ্ধি, তাই রোজ এক মুঠো ভাতের জন্য এই অপমানগুলো হজম করিস। টাবু দিদি রাগ দেখে হেসে ওঠে। টাবু বলে, বুড়ো হাবড়ারা অমন অকারণ বকবক করতে থাকে, তাকে অপমান বললে চলে না। কিন্তু সেই সকাল থেকে এই বেলাটা পর্যন্ত করিস কি বলতো? সে ও তুই বুঝবি না। শুভা হয়তো টাবুর এঁটো থালাটা তুলে নিয়ে চলে যেতে যেতে বলে, তা ঠিক, তোমাদের মতো মহাপুরুষদের কার্যকলাপ বোঝবার মতো ক্ষমতা আমার নেই। গৃহস্থ ঘরের ছেলে কোথা থেকে একপাল রাস্তার গুন্ডার সঙ্গে মিশে। শুভা চলে যায়, কথার শেষটা শোনা যায় না। টাবু বোধ করি দূরস্থিত দিদিকেই শোনাতে চেঁচিয়ে বলে, লোকে কথায় বলে, এ কি তোর বাপের জিনিস পেয়েছিস? তা বাপের বাড়িতে থাকবো, বাপের ভাত খাবো, এতে লজ্জা কী রে দিদি, লজ্জা কি? ঘরের মধ্যে থেকে টাবু শুভার বাপ ভূমিশয়ান স্ত্রীর দিকে তাকিয়ে বলে, শুনছ ছেলের কথা? টাবু শুভার মা পাশ উল্টে বলে, আমার ঢের শোনা আছে, তুমিই শোনো। এতদিন আপিস যেতে, শুনতেও পেতে না, দেখতেও পেতে না, এখন রিটায়ার করে ঘরে বসে আছো, দেখো শোনো। আজ কিন্তু ব্যাপার বেশি ঘোরালো। আজ কর্তাগিন্নিতে সকালবেলা একটি খণ্ড প্রলয় হয়ে গেছে। কারণটা অবশ্য টাবু নয়, গিন্নির পিত্রালয়ের কোনো শুভ অনুষ্ঠান বাবদ লৌকিকতার দরদাম নিয়ে হয়েছিল শুরু, কিন্তু শেষ হয়েছে ওটা টাবুকে দিয়েই। সাধারণত যা হয়, সমস্ত সমস্যার মূলই যে টাবু, সেটাই প্রমাণিত হয়। গিন্নির বঞ্ঝির বিয়েতে সস্তা মার্কা শাড়ির বরাদ্দ শুনে আগুন হয়ে উঠেছিলেন গিন্নি। কর্তা তার ওপর আর এক কাঠি আগুন হয়েছেন, এবং সেই আগুন থেকে লাভা স্রোত প্রবাহিত হয়েছে। তা আমি আর কত যোগান দেব? কোথা থেকে? চুরি করব না ডাকাতি করব? রিটায়ার করেও লোকে আবার চাকরি বাকরি করে, এই কথা শোনাতে এসেছো তুমি আমাকে? বলি, তোমার ওই জোয়ানমদ্য ছেলে যে শুধু দুবেলা গান্ডে পিণ্ডে গিলছে আর রাস্তায় রাস্তায় দাগা ষাঁড় হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে কিছু বলতে পারো না? তিনি পুলিশকে ইঁট ছুঁড়বেন, সরকারের বাসের ট্রামে আগুন ধরাবেন, রেল লাইনও পোড়াবেন, আর আমি বেটা তার পিণ্ডি জোগাবো, তাকে বলতে পারো না? ওরে, বাপের বাড়িতে আমার মুখ উজ্জ্বল করতে 500 টাকার লৌকিকতা দেবার ইচ্ছে হয়েছে, তুই উপযুক্ত ছেলে, তার ব্যবস্থা কর। গিন্নি ধেই ধেই করে বলেছিল, ন্যাকামি রাখো,
সে আমার সবই করছে। করবে না তার ঘাড় করবে। আশকারা পেয়ে মাথায় উঠেছে তাই এত বার। আসল জায়গায় মুগুর মারলেই ঠিক শায়েস্তা হয়ে যাবেন বাছাধন। তারপর কথায় আরও কথা বেড়েছে এবং গৃহকর্তা আদেশ জারি করেছেন, আবার যদি তুমি ওই ছেলের ভাত রাঁধবে তো ছেলের মরা মুখ দেখবে। বটে, এত বড় দিব্যি! গৃহিণীও আধফুটন্ত ভাতের হাঁড়ি গামছা দিয়ে ধরে এনে উঠোনে আছড়ে ছুঁড়ে দিয়ে বলেছেন, ঠিক আছে, পিণ্ডি কারোরই গেলবার দরকার নেই। তারপর নিজের দুখানা কাপড় গুছিয়ে নিয়ে রিকশা ডেকে কোথায় চলে গেলেন, হয়তো বাপের বাড়ি, নয়তো বোনের বাড়ি। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত ছাড়া আর কোথায়। খানিক পরে কর্তাও ধুত্তর সংসারের নিকুচি করেছে বলে আধময়লা পাঞ্জাবিটা গায়ে চড়িয়ে বেরিয়ে পড়েছেন। শুভা নামে যে একটা নিরুপায় জীব পড়ে আছে এ সংসারে, তার কথা চিন্তামাত্রও না করে। নিরুপায় বললেও হয়তো কিছুটা বলা হয় না, হাত পা বাঁধাই। বাপ বিয়ে দেয়নি, লেখাপড়া শেখায়নি, অথচ উঠতে বসতে ধিক্কার দেয় বুকে পাথর হয়ে বসে থাকার জন্যে। মা রান্না বাসন মাজা শিখিয়েছিল ছোটবেলা থেকে, সেইগুলোর দায়িত্ব চাপিয়ে দিয়ে নিশ্চিন্ত আছে। এতটুকু ত্রুটি দেখলে রসাতল করে। ছেলের জন্য তার অহরহ জ্বালা, কিন্তু ছেলেকে হাতে পায় না, তাই তোমরা তোমরা করে সব ঝাল মেয়ের ওপর ঝাড়ে। কিন্তু আজ এই অভ্যস্ত কাজগুলোও করবার সুযোগ নেই শুভার। পাছে শুভা আবার ভাত রেঁধে বাপকে দেয়, তাই শুভার মা কারুকে গিলতে হবে না বলে ভাঁড়ারের চাবি লাগিয়ে সে চাবি নিয়ে চলে গেছে। তারপর বেলা বাড়ছে, রোদে ঝাঁ ঝাঁ করছে আকাশ, রাস্তার পিচ গলে গলে গড়াচ্ছে, আর শুভা নামের হাত পা বাঁধা জিপটা ছটফটিয়ে ঘুরে ঘুরে শেষে ছাদের কোণে গিয়ে দাঁড়িয়ে আছে, যেখান থেকে রাস্তার মোড়টা দেখা যায়। অনেকক্ষণ পরে যখন ঘাড়ের চিনচিনটাও থেমে গেছে, অসাড় হয়ে গেছে জায়গাটা, তখন সেই আকাঙ্ক্ষিত মূর্তিটা দেখা গেল। শুভার তো তখন ছুটে আসবার কথা, কিন্তু হঠাৎ শুভাকে ধুলো ভর্তি ছাদটায় বসে পড়তে দেখা গেল সিঁড়ির দেয়ালে পিঠ দিয়ে। একটুক্ষণ পরে মুখের ঘাম মুছতে মুছতে নেমে এলো, দরজাটা খুলে দাঁড়ালো। তাঁবুর পরনে একটা টেরিলিন ট্রাউজার, একটা নাইলন শার্ট। তাঁবুর সমস্ত শরীরটা ঘামে ভেজা, তাঁবুর মুখটা আগুনে ঝলসানো বেগুনের মতো। তাঁবুদার সেই ঘামে সপসপে জামাটা সাবধানে খুলতে খুলতে বলে, পেটের মধ্যে খাণ্ডব দাহন হচ্ছে দিদি, নৈবেদ্যটা আগে রেডি কর। শুভা চুপ করে দাঁড়িয়ে থাকে দেয়ালে ঠেস দিয়ে। তাঁবু দিদির ভাবান্তর লক্ষ্য করে না, একটা ছেঁড়া তোয়ালে নিয়ে উঠোনে নেমে যায়। তারপরই তাঁবুর উদ্দাম গলা শোনা যায়, ব্যাপারটা কি? চৌবাচ্চায় এক ফোঁটা জল নেই কেন? আরে ছিপিটাই খোলা। ঘটনাটা কি ঘটেছে বলতো? ঘটনাটা কি ঘটেছে সেটা এখন বুঝতে পারছে না শুভা। বুঝতে পেরে পাথর হয়ে যাচ্ছে। তাই বাবা বেরোবার মুখে উঠোনে নেমেছিল মনে হচ্ছে। আশ্চর্য এই বাপ শুভাদের। এর উদ্দেশ্যেই বলতে হবে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ। তাঁবুর করুণ আক্ষেপ শোনা গেল, যার চলে নো আনসার। ছিপিটা বুঝিয়া চৌবাচ্চায় না দিয়ে বাড়িশুদ্ধ সবাই কানে লাগিয়েছে। উফ, সর্বাঙ্গে 100 কাঁকড়া বিছে কামড়াচ্ছে, আর এখন কিনা চৌবাচ্চায় এক ফোঁটা জল নেই। শুভা বলে উঠতে পারে না
ছিপি ঠিক জায়গাতেই দেওয়া হয়েছিল রে টাবু, এক চৌবাচ্চা জল হয়েছিল। তবে আমাদের পূজনীয় পিতৃদেব তোর ওপর আক্রোশ করে জলটা ছেড়ে দিয়ে চলে গেছে। না, এমন ঘৃণ্য কথাটা মুখ দিয়ে বার করতে পারে না শুভা। টাবু আবার করুণ আর্তনাদ করে, বালতিটা পর্যন্ত কাঠফাটা, কলে কি আর জল আসেনি? শুভা এগিয়ে যায়, রান্নাঘরের বালতির জলটা নিয়ে বলে, বালতিটা পাত। টাবু এবার যেন একটু অবহিত হয়, দিদির মুখের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তোর অসুখ টসুখ নাকি? অসুখ হতে যাবে কেন? কি জানি, কেমন যেন অসুখ অসুখ দেখাচ্ছে। কর্তাকিন্নি সাড়া পাচ্ছি না যে। গভীর নিদ্রাগত? না, বাড়ি নেই। ভালো ভালো, শুনে বড় শান্তি পেলাম। সেই আধবালতি জলটুকু সম্বল করেই স্নানের ঘরে ঢুকে যায় এবং মিনিট কয়েক পরেই বেরিয়ে এসে বলে, কাক নাওয়া হলো, দে বাবা ভাত দে, এখন পেটের আগুনে জলটা ঢালি। একটু আগে শুভা চৌবাচ্চার কথাটা বলতে লজ্জা পাচ্ছিল, এখন শুভা সহসা যেন নির্লজ্জ আর নিষ্ঠুর হয়ে ওঠে। রুক্ষ গলায় বলে, ভাত নেই। ভাত নেই? চমৎকার। টাবু বসে পড়ে বলে, মনে হচ্ছে সামথিং কিছু ঘটেছে, ব্যাপারটা কি? শুভা সংক্ষেপে বলে, তেমন কিছুই নয়, কর্তাগিন্নির কলহ। সে তো রোজই আছে, তা ভাতটার কি অপরাধ হলো? গিন্নি রাঁধা ভাত উঠোনে ফেলে দিয়ে বাপের বাড়ি চলে গেছেন। কর্তা চৌবাচ্চার জল ছেড়ে দিয়ে বোধহয় ভাইয়ের বাড়ি। ও তাই? টাবু ছিটকে দাঁড়িয়ে ওঠে, ভালো লাগে না আর রোজ রোজ এই মান অভিমানের রেলা। এই চললাম, আর নয়, দেখি আর কোনো চুলো জোটে কিনা। শুভার মুখে একটা মৃদু হাসি ফুটে ওঠে। তোর আর জুটবে না কেন? তারপরই হঠাৎ ক্রুদ্ধ গলায় বলে ওঠে, এই টেবো, খবরদার, বেরিয়ে যাবি তো খুন করব। চিঁড়ে ভিজিয়ে রেখেছি, বস খেতে। না না, ওসব চিঁড়ে ফিরে দরকার নেই, টাবু হিংস্র গলায় বলে, কর্তাগিন্নি ফিরলে তাদের বসিয়ে দই চিঁড়ে খাওয়াস, আমি আর এদের সংসারে জল গ্রহণ করছি না। তবে যা। যাবই তো, বলে টাবু ঘরের মধ্যে থেকে বীর বিক্রমে নিজের সুটকেসটা টেনে বার করে বলে, এই চললাম, বলিস তোদের বাড়ির মালিকদের, আর তাদের অন্ন ধ্বংসাচ্ছি না। হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে সন্দেহ সন্দেহ গলায় বলে, তুইও তো খাসনি মনে হচ্ছে। আমি? পাগল? শুভা দৃঢ় গলায় বলে, আমার খাওয়া দাওয়া কখন হয়ে গেছে। তাহলে তো ভালোই, বলে হঠাৎ সুটকেসটা না নিয়েই বেরিয়ে যায়। দমাস করে দরজায় শব্দ হয়। শুভা বোকার মতো তাকিয়ে থাকে। সুটকেসটা তবে হিঁচড়ে বার করলো কেন টাবু? দিদি খেয়ে নিয়েছে শুনে কি তার এমনই ধিক্কার এসে গেল যে ওটা রেখেই চলে গেল? শুভা বসেই ছিল। কিছুক্ষণ পরে আবার সশব্দ ভঙ্গিমায় প্রবেশ করে টাবু, হাতে বড় একটা খাবারের ঠোঙা। সহজ গলায় বলে, 2 গেলাস জল আন দিকি, আর 2টো ডিশ দে। শুভা ওর দিক নির্নিমেষে তাকিয়ে বলে, বললাম না আমার কখন খাওয়া দাওয়া হয়ে গেছে। টাবু খাবারের ঠোঙাটাই ছিঁড়ে দুভাগ করে দুপ্রস্থ খাবার সাজাতে সাজাতে বলে, তা সে কথা কি আমি অবিশ্বাস করছি? অনেকক্ষণ আগে খেয়েছিস, এখন টিফিন খা। শুভা অবাক হয়ে তাকায়। শুভা কোনোদিন জানতো ওই বেপরোয়া, আত্মকেন্দ্রিক আর উদাসীন ছেলেটার মধ্যে এমন একটা মমতার প্রাণ আছে? শুভা অন্যদিকে মুখ ফিরিয়ে বলে, পয়সা পেলি কোথায়? পয়সা? এই কটা পয়সার জন্যে এমন প্রশ্নটা করলি দিদি? এই কটা পয়সাও যদি পকেটে না থাকে
তো বেঁচে ঘুরে বেড়ার কোনো মানে থাকে? পয়সা পকেটে না থাকলে জীবনের কোনো মানে থাকে কি না শুভার জানা নেই। তাই শুভা বলে, কিন্তু পাবারও তো একটা পথ থাকা চাই। কোথা থেকে জোটাস? অন্যের পকেট মেরে? তা প্রত্যক্ষে না হলেও পরোক্ষে তো বটেই। তাবু উঠে বলে, একজনের পকেট ভরা মানেই অন্যের পকেট মারা। থাক এখন তত্ত্ব কথা, খা তো বলে নিজে খেতে থাকে। শুভা এই হৃদয়টুকু অবহেলা করবে কোন অহংকারে? কবে শুভা অনেক পেয়েছে যে সামান্যই কিছু এসে যায় না তার? কচুরি আর আলু তরকারির পাতাটা টেনে নিয়ে বসে পড়ে শুভা। রুদ্ধ গলায় বলে, ইচ্ছে করলেই তো রোজগারপাতি করে সহজ সুস্থ মানুষের মতন হতে পারিস টাবু। সহজ সুস্থ? টাবু এক মুখ কচুরি নিয়ে হেসে উঠে বলে, বাবার মতন, কাকার মতন? তোদের ওই সহজে আমার বিন্দুমাত্র লোভ নেই দিদি। কিন্তু কি তুই হবি তবে? জানি না, হয়তো কিছুই না। শেষ পর্যন্ত কপালে জেল আছে, দিব্যচক্ষে দেখতে পাচ্ছি বলে শুভা ঢকঢক করে এক গেলাস জল খেয়ে নেয়। মা যদি এসব কথা বলতো তাবু তুচ্ছতাচ্ছিল্য করে উড়িয়ে দিত, হয়তো কথার উত্তরই দিত না। দিদিকে উত্তর দেয়, বলে, সে আমিও মাঝে মাঝে দেখতে পাই। সুটকেসটা ঘরে তুলে রাখ। না না, আমি মন স্থির করে ফেলেছি, আর নয়। একটা জায়গা ঠিক করবি তো আগে। ফুটপাত তো কেড়ে নেয়নি কেউ। শুধু শুধু এরকম ছন্নছাড়া হয়ে লাভ আছে কিচ্ছু? একটু স্বাভাবিক হলেই তো। হবে না দিদি, হবে না। আমার দ্বারা ওসব সহজ সুস্থ স্বাভাবিক হওয়া হবে না। আমাদের যন্ত্রণা বোঝবার ক্ষমতা তোদের নেই। ক্ষমতা নেই? শুভার মুখে একটা শুষ্ক হাসি ফুটে ওঠে, যে হাসির মধ্যে শুভার সমস্ত অতীত, সমস্ত বর্তমান আর ভবিষ্যৎটা বিধূত। এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর গল্প যন্ত্রণা।